আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুজাম্মেল হোসেন, সহকারী শিক্ষক গণিত, আলুরপুর উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, চুনারগড়, হবিগঞ্জ। আমি আজ নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার শুরুতে আমাদের বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস সম্বন্ধে জানতে হবে। শুরুতে আমরা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক মূলদ সংখ্যা, দুই অমূলদ সংখ্যা। আবার মূলদ সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বাস্তব সংখ্যাকে বলে, তুমি যদি বলো সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, তুমি তা বলতে পারো। আবার কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে মূলদ সংখ্যাকে বলে, অনুরূপভাবে তুমি বলতে পারো সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এখানে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাকে যার দ্বারা প্রকাশ করা হয়, মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আবার পূর্ণ সংখ্যাকে আমরা তিন ভাগে ভাগ করি, ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। ভগ্নাংশকে আবার ভাগ করা হয়েছে দুই ভাগে, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ। এখানে একটু উভয়মুখী তীর চিহ্ন দেওয়া আছে, দেখা যাচ্ছে যে অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে যাওয়া যায়, আবার মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে আসা যায়। দশমিক ভগ্নাংশকে এখানে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, একটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন আমরা বাস্তব সংখ্যার আমরা একটু ভালোভাবে দেখি। এখানে বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, দেখা যাচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। নিচে দেখো সংজ্ঞায় লিখেছি, বাস্তব সংখ্যাকে বলে সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, মূলদ সংখ্যাকে বলে সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশকে মূলদ সংখ্যা বলে। আবার এটা আমরা মূলদ সংখ্যা আবার এভাবে বলতে পারি, যে সকল সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যাকে তিন ভাগে ভাগ করা হয়েছে, ধনাত্মক সংখ্যা, শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। এখন যদি বলা হয় পূর্ণ সংখ্যাকে বলে, তুমি বলতে পারো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। যেমন শূন্য, এখানে আমি কালো কালি দিয়ে বোল্ড করে দিয়েছি। শূন্য, ডান দিকে দেখো 1 2 3 4 5 6 ... এভাবে আমরা অনেক দূর পর্যন্ত যেতে পারবো, অসীম পর্যন্ত যেতে পারবো। তো শূন্যের ডান দিকে যে অঙ্কগুলো আছে তাকে আমরা বলি ধনাত্মক বাস্তব সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। আবার শূন্যের বাম দিকে যে অঙ্কগুলো আছে তাদেরকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে পারি। এখানে আমরা শিখলাম পূর্ণ সংখ্যা কয় ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে, এক ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক ধনাত্মক সংখ্যা, শূন্য ও ঋণাত্মক সংখ্যা। এখন আমরা কিছু জিনিস এখান থেকে আমরা শিখবো, যা মনে রাখবো, যা পরীক্ষার মধ্যে আছে। নোট করে রাখো সবাই বা স্ক্রিনশট দিয়ে রাখো। পূর্ণ সংখ্যাকে যার দ্বারা প্রকাশ করা হয়, পূর্ণ সংখ্যার সেট জেড সমান আমরা দেখি শূন্যের বাম দিকে হচ্ছে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 ... বাম দিকে হচ্ছে ঋণাত্মক সংখ্যা -1 -2 -3 -4 ... আবার এদিকে দেখো পূর্ণ সংখ্যায় গুরুত্বপূর্ণ বিষয়, পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল ও গুণফল অবশ্যই পূর্ণ সংখ্যা, কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এখানে দেখো 4 + 3 = 7। 7 একটি সংখ্যা, পূর্ণ সংখ্যা। 9 একটা পূর্ণ সংখ্যা, 9 থেকে 4 বিয়োগ = 5, যাও একটি পূর্ণ সংখ্যা। আবার দেখি যোগফল পূর্ণ সংখ্যা বললাম, বিয়োগফল বললাম, কিন্তু গুণফল দেখি 5 × 3 = 3 × 5 = 15, তাও একটা পূর্ণ সংখ্যা। কিন্তু ভাগ দেখি 10/2 = পেলাম 5, পূর্ণ সংখ্যা। কিন্তু 5/2 আমি পেলাম 2.5, এখানে কিন্তু 2.5 পূর্ণ সংখ্যা নয়, এটা একটা দশমিক ভগ্নাংশ। তা আমরা বলতে পারি পূর্ণ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল অবশ্যই পূর্ণ সংখ্যা,
কিন্তু ভাগফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে। এখানে দেখলাম ভাগফল পূর্ণ সংখ্যা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন 10/2 হলো 5, যা একটি পূর্ণ সংখ্যা, কিন্তু 5/2 পেলাম আমরা 2.5, যা পূর্ণ সংখ্যা নয়। এটা সসীম দশমিক ভগ্নাংশ। আবার দেখি পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যা, কিন্তু সকল পূর্ণ সংখ্যার বর্গ পূর্ণ সংখ্যা, কিন্তু বর্গমূল পূর্ণ সংখ্যা নাও হতে পারে আবার নাও হতে পারে। যেমন 7/² আমরা পাই 49, 7×7 = 49। আবার 7 এর বর্গমূল পড়লে আমরা পাই 2.6457153 দেখা যাচ্ছে যে 7কে আমরা বর্গ করলে 49, যা পূর্ণ সংখ্যা পাই, কিন্তু একে বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাই না। যেমন আবার দেখতে পারি আমরা √9 একে বর্গমূল করে 9কে বর্গমূল করলে আমরা 3 পাই, √9 = 3। আমরা এই অংশটা স্ক্রিনশট দিয়ে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ অংশ। এখন দেখি ধনাত্মক সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক সংখ্যাকে 3 ভাগে ভাগ করে মৌলিক সংখ্যা, 1 এবং যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যাকে বলে যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, সেসব সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। যেমন 2, 3, 5, 7, 9, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি . এখানে একটি আবার কিছু মনে রাখি, নোট করে রাখি, স্ক্রিনশট দিয়ে রাখি। 2 হলো একমাত্র জোড় মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার মধ্যে সবচেয়ে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত? 2। মৌলিক সংখ্যার কোনো প্রকৃত উৎপাদক নেই। 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। স্বাভাবিক সংখ্যা সেট n = 1 2 3 4 5 6 ... আবার স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য হলো 1। আমরা যখন স্বাভাবিক সংখ্যা গণনা শুরু করি কিন্তু 1 থেকে গণনা শুরু করি, তো আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কত? 1। আবার স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল অবশ্যই স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ও ভাগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। এখানে আমরা বলে রাখি, যেমন স্বাভাবিক সংখ্যার বিয়োগফল 5 - 7, তো আমরা এখানে পাবো কত? -2, যা স্বাভাবিক সংখ্যা। -2 হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো ভাগ করি, ভাগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, দশমিক ভগ্নাংশে আসতে পারে। যেমন মনে করো 5/2 পাই 2.5, যা একটি দশমিক ভগ্নাংশ। এখন আমরা ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। এখানে দেখতেছি ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়েছে, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। আবার দেখি সাধারণ ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হয়েছে, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। এখন যদি বলা হয় ভগ্নাংশ কাকে বলে, আমরা বলবো পি ও কিউ পরস্পর সহমৌলিক, কিউ নট ইকুয়াল 0, কিউ নট ইকুয়াল 1 হলে p/q আকারের সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশ সংখ্যা বা সাধারণ ভগ্নাংশ বলা হয়। যেমন উদাহরণ 2/3, 5/7, 7/9 ... ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা। এখন দেখি আমরা সাধারণ ভগ্নাংশকে, প্রকৃতপক্ষে এগুলো সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ সংখ্যা আমরা 2 ভাগে ভাগ করি, এক হলো প্রকৃত ভগ্নাংশ আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? আমরা জানি যে ভগ্নাংশের লব থেকে হর বড়, এবং অর্থাৎ p q হলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলে। যেমন 2/3, 5/, সহজ কথা, আমরা লব যদি ছোট হয়, মানে উপরের অংশটা যদি ছোট হয়, তখন আমরা এটাকে বলি প্রকৃত ভগ্নাংশ, আর উপরেরটা যদি বড় হয় তখন আমরা বলবো এটাকে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন যে ভগ্নাংশের লব থেকে হর ছোট, সেই ভগ্নাংশকে আবার অপ্রকৃত ভগ্নাংশ বলে, যেমন p যদি q এর চেয়ে বড় হয়। এখন যাই দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, সসীম দশমিক ভগ্নাংশ এবং অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ দেখি আমরা, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। যেমন 3.345, দশমিকের পর কয়টা অঙ্ক আছে তুমি কোণে শেষ করতে পারবে, বলতে পারবে। যেমন 7.1234, মানে দশমিকের পর 4টা অঙ্ক আছে। যদি তুমি গুণে শেষ করতে পারো কয়টি অঙ্ক আছে, অঙ্ক সংখ্যা আছে দশমিক বিন্দুর পর, তখন আমরা এটাকে বলবো সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি ডট ডট দেওয়া থাকে, আমরা গুণে শেষ করতে না পারি, তখন এটাকে আমরা বলবো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে, নয়তো অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ হবে। এখন দেখি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ।
অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি হলে তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 2.4563636363 এখানে বারে বারে দেখা যাচ্ছে যে 6363 আসতেছে, এখানে একটি 6 বেশি হয়ে গেছে। দেখি আমরা 2.45636363 ডট 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 বারে বারে কি আসতেছে, বারে বারে একই অঙ্ক পুনরাবৃত্তি হচ্ছে, 63 পুনরাবৃত্তি হচ্ছে। এই কারণে আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারি, তার কারণ এদেরকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আবার দেখি অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কোনগুলো? অসীম অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কোনো অঙ্কের পুনরাবৃত্তি না হলে তাকে আমরা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলি। মনে রাখি, বিশেষ করে মনে রাখি, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশই হলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি? অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশকে আমরা অমূলদ সংখ্যা বলবো। এখন আমরা শুরুর দিকে চলে যাই। এখন কেউ যদি বলে অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে তুমি কি বলতে পারো? আমরা অসীম আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা, বলতে পারি বাস্তব সংখ্যা। এখন এই বাস্তব সংখ্যার নিচে যা আছে সব হচ্ছে বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যার নিচে যা আছে সব হচ্ছে মূলদ সংখ্যা। আমরা দেখি মূলদ সংখ্যাকে ভাগ করে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। এখন তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে শূন্য কি সংখ্যা, তো তুমি নির্দ্বিধায় বলতে পারো শূন্য একটি পূর্ণ সংখ্যা। আবার এটাকে মূলদ সংখ্যাও বলতে পারো, আবার এটাকে বাস্তব সংখ্যাও বলতে পারো। এখন কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে -1 কি সংখ্যা, তুমি এটাকে বলতে পারো -1 হলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আবার মূলদ সংখ্যা, আবার বাস্তব সংখ্যা বলতে পারি। আশা করি তোমরা ভালো করে বুঝেছো। আর তোমরা একটা কাজ করবে, এই বাস্তব সংখ্যার যে শ্রেণীবিন্যাসটি সেটি ভালোভাবে মুখস্থ করবে, কয়েকবার খাতার মধ্যে লিখবে। আশা করি বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস যদি তুমি ভালোভাবে বুঝে থাকো, তাহলে বাস্তব সংখ্যার প্রায় অনেক কিছু তোমার বোঝা হয়ে যাবে। পরবর্তী পাঠ আলোচনা করতে এবং অঙ্ক করতে তোমার সুবিধা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।